এই গল্পটি বাংলার রত্নগর্ভা এবং সেই অভিশপ্ত হীরা নিয়ে, যা কোহিনূরের চেয়েও রহস্যময় ছিল। রক্তিম গঙ্গা, বাংলার শেষ সূর্য এবং এক অদৃশ্য সাম্রাজ্য। হুক, 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে শুধু বাংলার স্বাধীনতা হারায়নি, হারিয়ে গিয়েছিল এমন এক গোপন সিন্দুক, যার ভেতরে ছিল প্রাচীন মৌর্য বংশের শেষ সম্রাট অশোকের 9 জন রহস্যময় ব্যক্তির দ্য 9 আননোন ম্যানের দেওয়া এক সংকেত। মানুষ মনে করে সিরাজউদ্দৌলা হেরেছিলেন মীর জাফরের বিশ্বাসঘাতকতায়, কিন্তু পর্দার আড়ালে কি কাজ করছিল কোনো অতিপ্রাকৃত শক্তি? কেন রবার্ট ক্লাইভ সেই যুদ্ধের পর অদ্ভুত এক উন্মাদনায় ভুগে আত্মহত্যা করেছিলেন? এই গল্প সেই সত্যের সন্ধান দেবে যা ইতিহাসের পাতায় রক্তের কালিতে চাপা পড়ে গেছে। প্রথম খণ্ড, সেই কালরাত্রির মেঘ। মুর্শিদাবাদের প্রাসাদে তখন প্রদীপের আলো কাঁপছে। তরুণ নবাব সিরাজউদ্দৌলা জানতেন না যে তার চারপাশটা শুধু বিশ্বাসঘাতক নয়, এক প্রাচীন অভিশাপে ঘিরে গেছে। বাংলার মাটিতে তখন এমন এক রত্ন লুকানো ছিল যা পেতে মরিয়া ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটির নাম ছিল নীল রক্তমণি। কথিত আছে, এই মণি যার কাছে থাকে সে পুরো ভারত শাসন করবে, কিন্তু বিনিময়ে তাকে দিতে হবে তার প্রিয়তম মানুষের রক্ত। সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মোহনলাল যখন যুদ্ধের আগের রাতে নবাবের কক্ষে ঢুকলেন, তিনি দেখলেন নবাব এক অদ্ভুত পাথরের দিকে তাকিয়ে আছেন। জাহাপনা, মীর জাফর সৈন্য সরাচ্ছে। মোহনলালের কণ্ঠে উদ্বেগ। সিরাজ হাসলেন, এক ম্লান হাসি। মোহনলাল, তুমি কি জানো এই পাথরটি কি? এটি সেই পাথর যা সম্রাট অশোক এই বাংলার মাটিতে পুঁতে রেখেছিলেন, যাতে বাইরের কেউ এর শক্তি ব্যবহার করতে না পারে। আজ ইংরেজরা শুধু মাটি নিতে আসেনি, তারা এসেছে এই মণি নিতে। দ্বিতীয় খণ্ড, পলাশীর রহস্যময় কুয়াশা। 23শে জুন, আকাশে ঘন মেঘ। বৃষ্টি শুরু হতেই নবাবের কানানের বারুদ ভিজে গেল। কিন্তু ইতিহাস যে বই বলে না, তা হল সেই দিন রণক্ষেত্রে একদল সন্ন্যাসীকে দেখা গিয়েছিল। তারা না ছিল নবাবের পক্ষে, না ছিল ক্লাইভের পক্ষে। তারা ছিল সেই প্রাচীন রক্ষক দল। তারা জানত, যদি এই যুদ্ধে বাংলা হেরে যায়, তবে পরবর্তী 200 বছর এই ভূমি শোষিত হবে। রণক্ষেত্রে যখন সিরাজের পরাজয় নিশ্চিত, তখন তিনি তার অনুগত প্রহরীকে নিয়ে গোপন সুড়ঙ্গ পথে বের হয়ে গেলেন। তার সাথে ছিল সেই অভিশপ্ত নীল রক্তমণি। কিন্তু ভাগ্যের পরিহাস, ভগবান গলায় ধরা পড়লেন তিনি। ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি মণিটি ছুঁড়ে ফেলেছিলেন পদ্মার অতল গভীরে। তৃতীয় খণ্ড, ক্লাইভের উন্মাদনা এবং ব্রিটিশ অভিশাপ। যুদ্ধ জয়ের পর রবার্ট ক্লাইভ যখন মুর্শিদাবাদের কোষাগারে ঢুকলেন, তিনি যা খুঁজছিলেন তা পেলেন না। সোনা, রূপা, হীরা সব ছিল, কিন্তু ছিল না সেই নীল রক্তমণি। ক্লাইভ জানতেন, এই মণি ছাড়া তার জয় অপূর্ণ। পরবর্তী বছরগুলিতে ক্লাইভ বাংলায় অসংখ্য খনন কাজ চালান। বাংলার গ্রামে গ্রামে কৃষকদের ওপর অত্যাচার শুরু হয় এই মণির খোঁজে। কিন্তু মণিটির একটি ধর্ম ছিল, এটি অতি লোভী মানুষকে ধ্বংস করে। ক্লাইভ যখন লন্ডনে ফিরে গেলেন, তিনি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতেন। তিনি দেখতেন পলাশীর সেই মৃত সৈনিকরা তাকে ডাকছে। শেষ পর্যন্ত 1774 সালে নিজের শোয়ার ঘরে তিনি নিজের গলাই কেটে ফেলেন। ইংরেজরা প্রচার করল তিনি অসুস্থ ছিলেন, কিন্তু বাংলার লোকগাথা বলে সেই অভিশপ্ত মণির খোঁজ করাটাই ছিল তার কাল। চতুর্থ খণ্ড, বর্তমান কাল ও সেই প্রাচীন সংকেত। গল্পের মোড় ঘোরে 2026 সালে কলকাতার এক তরুণ প্রত্নতাত্ত্বিক অর্কপ্রভ মুর্শিদাবাদের একটি পুরনো নথিতে এমন এক মানচিত্র খুঁজে পায়, যা সিরাজউদ্দৌলার সেই ফেলে দেওয়া মণির অবস্থান নির্দেশ করে। অর্ক জানতে পারে পদ্মা নদী তার গতিপথ পরিবর্তন করায় মণিটি এখন আর জলের নিচে নেই। সেটি এখন বাংলাদেশের রাজশাহী অঞ্চলের এক প্রাচীন মন্দিরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অর্ক যখন বাংলাদেশে পৌঁছায়, সে বুঝতে পারে সে একা নয়। ইন্টারপোলের মোড়কে এক আন্তর্জাতিক পাচারকারী চক্র সেই মণির খোঁজে নেমেছে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ। অর্কপ্রভুর যাত্রা শুরু হল এক কুয়াশাচ্ছন্ন ভোরে। হিলি সীমান্ত পেরিয়ে সে যখন বাংলাদেশের মাটিতে পা রাখল, তার পকেটে থাকা সেই হলদেটে হয়ে যাওয়া মানচিত্রটা যেন আগুনের মতো গরম মনে হচ্ছিল। সিরাজউদ্দৌলার শেষ বংশধরদের একজনের ব্যক্তিগত ডায়েরি থেকে পাওয়া এই মানচিত্রটি স্রেফ কিছু রেখা নয়,
এটি বাংলার মানচিত্রের ওপর আঁকা এক দীর্ঘশ্বাস। বরেন্দ্রভূমির গহীন রহস্য। রাজশাহী থেকে বাসে করে অর্ক যখন নওগাঁর দিকে যাচ্ছিল, দুপাশে আদিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত দেখে তার মনে হচ্ছিল এই মাটির নিচেই কোথাও শুয়ে আছে কয়েক হাজার বছরের গোপন ইতিহাস। মানচিত্রের সংকেত অনুযায়ী তাকে পৌঁছাতে হবে পাহাড়পুর বৌদ্ধবিহারের উত্তর পূর্ব কোণের এমন এক জায়গা যা সাধারণ পর্যটকদের নজরে আসে না। নথিতে লেখা ছিল, যেখানে সোমপুর বিহারের ছায়া সূর্যাস্তের সময় এক প্রাচীন বটবৃক্ষকে স্পর্শ করবে, সেখানেই লুকানো আছে নীল রক্তমণির রক্ষা কবচ। অর্ক যখন সেখানে পৌঁছাল, রাত তখন গভীর। জোনাকির আলোয় প্রাচীন বৌদ্ধবিহারের ইটের স্তূপগুলোকে মনে হচ্ছিল কোনো ঘুমন্ত দানব। অর্কর সাথে আছে তার স্থানীয় গাইড ইমতিয়াজ। ইমতিয়াজ ছোটবেলা থেকেই এই অঞ্চলের পুরনো গল্প শুনে বড় হয়েছে। সে ফিসফিস করে বলল, দাদা, এই এলাকায় লোকে রাতে আসতে চায় না, বলে সোমপুর বিহারের ভিক্ষুরা নাকি এখনো রাত হলে এখানে মন্ত্রজপ করে। অর্ক পাত্তা দিল না, কিন্তু ঠিক তখনই তার কম্পাসটা বনবন করে ঘুরতে শুরু করল। কোনো এক শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র বা অতিপ্রাকৃতিক শক্তির উপস্থিতি সেখানে স্পষ্ট। সুড়ঙ্গের বোলক ধাঁধা। অর্ক আর ইমতিয়াজ যখন সেই নির্দিষ্ট বটগাছটির গোড়ায় খনন শুরু করল, তারা মাটির মাত্র ৩ ফুট নিচে এক বিশাল পাথরের স্ল্যাব খুঁজে পেল। তাতে খোদাই করা প্রাচীন পালি ভাষায় এক সতর্কবাণী, লোভ যার পাথেও মৃত্যু তার ছায়া। বাংলার স্বাধীনতা যে রক্তে ভিজেছে, সেই রক্তই এই মণির চাবিকাঠি। পাথরের স্ল্যাবটি সরাতেই বেরিয়ে এলো এক অন্ধকার সুড়ঙ্গ। সিঁড়িগুলো নিচে নেমে গেছে মাটির গভীরে। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালের গায়ে চমৎকার সব টেরাকোটা, যা পলাশির যুদ্ধের দৃশ্য নয়, বরং আরও প্রাচীন কোনো যুদ্ধের কথা বলছে। হঠাৎ অর্ক খেয়াল করল সুড়ঙ্গের দেওয়ালে ছায়া পড়ছে, কিন্তু তারা তো মাত্র 2 জন। পিছন থেকে এক শীতল কণ্ঠস্বর ভেসে এলো, চমৎকার কাজ অর্কবাবু, মানচিত্রটা এবার আমাদের হাতে তুলে দিন। অর্ক ঘুরে দেখল আন্তর্জাতিক পাচারকারী চক্রের প্রধান ব্ল্যাক উলফ এবং তার সশস্ত্র দল তাদের ঘিরে ফেলেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো সুড়ঙ্গটা কেঁপে উঠল। কয়েকশো বছর ধরে বন্ধ থাকা এক মেকানিজম সক্রিয় হয়ে উঠেছে। দেওয়াল থেকে বিষাক্ত তীরের বৃষ্টি শুরু হলো। মীর জাফরের বংশধর এবং গোপন সমাজ। পলাশির বিশ্বাসঘাতকতা শুধু একবার ঘটেনি, তা বংশ পরম্পরায় চলে আসছে। অর্ক জানতে পারল ব্ল্যাক উলফ আসলে মীর জাফরের এক দূর সম্পর্কের বংশধর, যে মনে করে এই মণিটি তার পৈতৃক সম্পত্তি। সুড়ঙ্গের গভীরে তারা এক বিশাল কক্ষের সামনে এসে দাঁড়ালো। মাঝখানে একটা পাথরের বেদিতে জলজল করছে সেই নীল রক্তমণি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মণিটি কোনো আলো দিচ্ছে না, বরং চারপাশের আলো শুষে নিচ্ছে। কক্ষের 4 কোণে দাঁড়িয়ে আছে 4 জন মানুষ, পরনে প্রাচীন বাংলার যোদ্ধাদের পোশাক। তারা কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মণি রক্ষা করে আসা এক গোপন সমাজের প্রতিনিধি। তারা অর্ককে বলল, এই মণি পৃথিবীর জন্য নয়, এটি এক ধ্বংসাত্মক শক্তির উৎস, যা সম্রাট অশোক লুকিয়ে রেখেছিলেন। যদি এটি ভুল হাতে পড়ে, তাহলে পুরো উপমহাদেশ ছাই হয়ে যাবে। চূড়ান্ত সংঘাত। সুড়ঙ্গের ভিতর শুরু হলো এক অসহ্য লড়াই। একদিকে ব্ল্যাক উলফের অত্যাধুনিক অস্ত্র, অন্যদিকে সেই প্রাচীন রক্ষকদের অবিশ্বাস্য কৌশল। অর্ক বুঝতে পারল এই মণি উদ্ধার করা নয়, বরং একে চিরতরে সিল করে দেওয়াই তার আসল কাজ। যুদ্ধের মাঝখানে অর্ক দেখল বেদিটির নিচে এক অদ্ভুত ছিদ্র আছে। সে বুঝতে পারল সিরাজউদ্দৌলার ডায়েরির সেই কথাটি, রক্তই চাবিকাঠি। অর্ক নিজের হাতের তালু সামান্য কেটে সেই ছিদ্রটিতে ফেলল। মুহূর্তের মধ্যে মণিটি এক তীব্র নীল আলোয় ফেটে পড়ল। সেই আলোয় পাচারকারীরা অন্ধ হয়ে গেল, আর সুড়ঙ্গের ছাদ ধসে পড়তে শুরু করল। অসমাপ্ত সমাপ্তি। অর্ক আর ইমতিয়াজ যখন ধসে পড়া সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো, সূর্য তখন উঠছে। পাহাড়পুর বিহারের চূড়ায় প্রথম আলো পড়েছে। নীল রক্তমণি চিরতরে মাটির নিচে সমাধিস্থ হয়েছে।